দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভদ্রতা, শিষ্টাচার, আদব কায়দা এগুলো একটা মানুষ যখন ধীরে ধীরে বড় হয় সেইগুলো তার পারিপার্শ্বিক সাইড থেকে কিন্তু এগুলো শিখতে হয়। অনেক সময় অনেক কিছু আছে যেগুলো আপনার পরিবার থেকেও শিক্ষা লাভ করতে হয়, যে আপনি কতটা ভদ্র সেটা আপনার পরিবারের উপরে ডিপেন্ড করে। কারণ আপনার পরিবার যদি আপনাকে ভদ্রতা শিক্ষা দিয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে খুব তাড়াতাড়ি আপনি অ্যাডপ্ট করতে পারবেন। কিন্তু যদি সেখান থেকে আপনি না শিখতে পারেন, আপনাকে শিক্ষার মাধ্যমে সেটা অর্জন করতে হবে। দর্শক সবাই অবাক হচ্ছেন কেন আমি এই কথাটা বলতেছি। এটা বলার পেছনে একটা রিজন তো অবশ্যই আছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন ক্রীড়া এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তো তিনি ভিডিওতে যা দেখলাম, তিনি তার কাজগুলো করছিলেন, অথচ বিসিবির যে কর্মকর্তারা ছিলেন তারা প্রত্যেকে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে তারা সালাম দিলেন, তাদের নাম বললেন, তারা কোন জায়গায় কোন ডিপার্টমেন্টে জড়িত আছেন সেই জিনিসগুলা প্রকাশ করলেন উপদেষ্টার সামনে। এখন আমার বক্তব্য হচ্ছে এইটা নিয়ে, আসিফ মাহমুদ কি পারতেন না তাদেরকে একটু ন্যূনতম সম্মান প্রদর্শন করতে, ন্যূনতম সম্মান দেখাতে? পারতেন কি না বলেন আপনারা? পারতেন। আমি জানি আমার এই ভিডিওটাতে অনেকে অনেক ধরনের কমেন্টস করতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু ভাই যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, অন্তত পক্ষে কিছুদিন আগে আমরা সবাই, আপনি আমি আমরা সবাই যখন ছাত্র সমাজের সমর্থন করেছি, কারণ তারা যে বিষয়টা চেয়েছিল সেটা সঠিক ছিল, বাট তারা, সবার কথা বলছি না, এখন যে জিনিসটা ঘটছে সেই জিনিসটা সঠিক না। তাই যে জিনিসটা সঠিক হচ্ছে না, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাকে সেই জিনিসটাও বলতে হবে। ব্যক্তিগতভাবে আমার কাছে জিনিসটা ভালো লাগে নাই, আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যখন আমার বাবার বয়সী লোকেরা আমার সামনে বসে সামনে দাঁড়ায়া আমাকে সালাম দিয়ে কথা বলবে, অন্তত পক্ষে অ্যাজ এ হিউম্যান বিং আমার কাছে সেটা ভালো লাগবে না, আমি সেটা স্বাভাবিকভাবে নিব না, আমি সেটা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেব না, আমার কাছে ভালো লাগবে না, কখনোই নেব না। আপনারা যদি যারা দেখেন না এই ভিডিওটা, আমি আমার এই ভিডিওটার সাথে সেটার একটা শর্ট ক্লিপ অ্যাড করে দেব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে সিচুয়েশনটা কেমন ছিল। ওই মুহূর্তটাতে যদি আসিফ মাহমুদ নিজে দাঁড়িয়ে যেতেন আর তার সামনে উপস্থিত থাকা ভদ্রলোকগুলোকে বলতেন যে আপনারা সবাই বসে থাকেন, আমি আপনাদের সবার কথা আমি দাঁড়িয়ে শুনতেছি, তাহলে কি বোঝা যেত না যে তার ভেতরে শিষ্টাচার কী পরিমাণ আছে? এখন ভাই আপনি একটা ক্ষমতার চেয়ারে বসলেন আর ক্ষমতাশীল একজন ব্যক্তি হয়ে গেলেন, তার মানে তো এটা না আপনি আপনার দেশের অন্যান্য গণ্যমান্য যারা আছে তাদেরকে আপনি অপমান করবেন। এটা কাইন্ড অফ অপমান ছিল, সেটা আমার কাছে মনে হয়েছে। ইচ্ছে করে এটা উনি করছেন, তিনি যে বুঝের মতো কোনো কিছু করেন নাই সেটা আমি মানব না, যে তিনি না জেনে করছেন, না বুঝে করছেন, এটা অসম্ভব ভাই। ভদ্রতা অভদ্রতা না জেনে না বুঝে কখনোই আসে না। আপনি তাদেরকে অপমান করতে চেয়েছেন বিধায় আপনি করেছেন, বাট সেটা কতটুকু যুক্তিযুক্ত ছিল? 1997, 1997 সালের কথা বলতে চাই, যখন আমিও ছোট, আমারও খেলাধুলা সম্পর্কে ততটা জ্ঞান হয় নাই। আর আসিফ মাহমুদ আপনার কথা বলছি, আপনি মনে হয় 1997-এ আপনার জন্মও হয় নাই, সো আপনি বাঙালিদের যেই আবেগটা আছে সেটা আপনি বুঝবেন না। 1997-এ বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাস পায়, কেনিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচ লড়াইয়ের পরে শেষ ওভারে গিয়ে সেই ম্যাচটাতে জয়লাভ করে। আপনি তো বাংলাদেশের স্বৈরাচার বিরোধী করার জন্য যে আন্দোলনটা করলেন, আমি অ্যাপ্রিসিয়েট করি সেটা, আমরা সবাই আপনার পক্ষে ছিলাম, কিন্তু ইতিহাসটাও তো জানতে হবে। যেই বিসিবির দায়িত্বে আপনি, বিসিবির যেই মানে ক্রীড়া মন্ত্রণালয়ে যে দায়িত্বটা আপনি পেয়েছেন, যে বিসিবির যেই কর্মকর্তাদের সাথে আপনি আজকে মিটিং করলেন, সেই কর্মকর্তারা যদি একটা সময় ক্রিকেটে এই সুনামটা বয়ে না নিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু এই বিসিবি থাকতো না। এটা আপনার মাথায় রাখতে হবে। বিসিবিটা এসেছে কাদের মাধ্যমে, বোর্ডটা তৈরি হয়েছে কিভাবে, আপনার সেটা মনে রাখতে হবে। আকরাম খান ছিলেন 1997 সেই ম্যাচটার
সেই দলের বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আকরাম খান। ওই ম্যাচটাতে আকরাম খান 42 রান করেছিলেন। তো সেই দিনের সেই ম্যাচটা জয়ের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ টিম ওডিআই স্ট্যাটাস পায়। তারপর থেকে আমরা যে পর্যন্ত এসেছি সেই পর্যন্ত আসার জন্য সেই ম্যাচটার গুরুত্বটা অনেকটা ছিল কি আমি বলবো পুরোটাই। এখন আমাদের ক্রিকেটের যে অবস্থা, তার জন্য সেই ম্যাচটা জেতাটা আমাদের দরকার ছিল, না হলে আমরা ক্রিকেট খেলতেই পারতাম না। বিসিবি গঠন করা তো পরের কথা। খালেদ মাহমুদ সুজন, ইতিহাসে যখন আমরা 1999 সালে ওয়ার্ল্ড কাপ খেলি, এই খেলাটা আমি নিজেও দেখেছি, যখন ওই ম্যাচটাতে আমরা জয়লাভ করেছি, সারা বাংলাদেশের মানুষ এই যে ছাত্র আন্দোলনের সাথে যেভাবে জড়ায় পড়ছিল না কিছুদিন আগে, সারা বাংলাদেশের মানুষ ওই ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচটা জেতার পর পাকিস্তানের সাথে মনে হয়েছে যেন আমরা স্বাধীনতা অর্জন করছিলাম। সেই দিন সারা দেশের মানুষ যেভাবে রঙ্গারঙ্গি করছে, যেভাবে আনন্দ মিছিল করছে, আমার মনে আছে সেই ম্যাচটার কথা, আমার মনে আছে। এত উল্লাস, এত উৎফুল্ল বাংলাদেশের মানুষ কোন ম্যাচ জেতার পর করেছিল, তারপর আমি আর দেখি নাই। এদেরকে তো আপনি চিনেন, খালেদ মাহমুদ সুজন, আকরাম খান, এদেরকে আপনি চেনেন না? এদেরকে আপনার চেনা উচিত। না চিনলে আপনি ইতিহাস ঘাটবেন, তাহলে চিনতে পারবেন। আপনার উচিত ছিল যথাযথ সম্মান তাদেরকে প্রদর্শন করা। আপনি দাঁড়ায় থাকলে কি এমন ক্ষতি হইতো? আপনার যে ভিডিওটা এখন ভাইরাল হয়েছে, যেটা আমরা দেখতেছি, যেটা আমার কাছে খারাপ লাগছে, ভাই আমার মতো অনেক মানুষ আছে যাদের কাছে খারাপ লাগছে। খারাপ লাগাটা খুব স্বাভাবিক। তাদেরকে এইভাবে আপনি অপমান না করলেও পারতেন। কেন করলেন আপনি এটা? আপনি কি ইচ্ছে করে করেছিলেন? না জেনে না বুঝে করেছিলেন? একটা কথা মনে রাখবেন, অহংকার হচ্ছে পতনের মূল। পৃথিবীর ইতিহাসে যারাই অহংকার করেছে তাদের পতন খুবই দ্রুত ঘটে গেছে। আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতার চেয়ারে বসছেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি আপনার ক্ষমতা খাটাতে পারেন, সেটা অবশ্যই ভদ্রতার সাথে। আপনি এমন একটা অ্যাটিটিউড নিয়ে তাদের সামনে বসেছিলেন যেন এভরিবডি যারা আপনার সামনে আসছে তারা সবাই করাপ্টেড, তারা সবাই দুর্নীতিবাজ। ভাই দুর্নীতিবাজ, করাপ্টেড সরকারি সকল কর্মকর্তাই। আর আপনি নিজেও আপনার একটা ইন্টারভিউতে বলেছেন বিসিবি যেহেতু সরকারের কোনো আন্ডারে না, স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, সেইখানে সবাইকে নিয়ে বসেই সব ধরনের সমস্যার সমাধান করতে হবে। তো যেইভাবে আপনি বসছেন, এইভাবে আমরা চাই না আপনি বসেন। আমরা চাই না এইভাবে আপনি বসেন। আমরা চাই না আমাদের বাবার বয়সী লোকজন আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে সালাম করে কথা বলুক। সালাম যদিও বড় ছোট সবাইকে দেওয়া যায়, সেটা অন্য একটা বিষয়। কিন্তু সেই সালামটা যদি আপনার আপনি চেয়ারে বসে আছেন বিধায় আপনি তাদের কাছ থেকে জোর করে নিচ্ছেন, সেটা কিন্তু অন্যায় হবে। ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা আমাদের প্রত্যেকের কাজ। একটা কথা আছে, বড় যদি হতে চাও ছোট হও আগে। আপনি যদি এখন ক্ষমতার চেয়ারে বসে নিজেকে অনেক বেশি বড় মনে করেন, তাহলে আপনি কোনো সময় বড় হতে পারবেন না। আপনাকে সবার বড় বলতে হবে। আপনি বড় তখনই হইতেন, ওই যে আমি বলছি না, আপনি যদি দাঁড়ায় যেতেন আর তাদেরকে বলতেন, আপনারা বসে বসে পরিচয় দেন, আর আপনার হাতের কাজগুলো এক পাশে রেখে তাদের সাথে সুন্দর করে কথা বলতেন 10টা মিনিট, সেটা ভালো লাগতো, অনেক বেশি ভালো লাগতো, দেখতেও অনেক বেশি মাধুর্যপূর্ণ লাগতো, শুনতেও ভালো লাগতো। কিন্তু যেই ভিডিওটা আমরা দেখতেছি সেটা ভালো লাগে নাই। হতে পারে আপনি ওই ভিডিওর পরে তাদের সাথে বসে অনেক খোশ মেজাজে গল্প করছেন, তাদেরকে অনেক সম্মান দেখাইছেন, বাট সেটা তো আমরা দেখি নাই। যদি সেই ধরনের কোনো ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দেখাবেন, আমরা পরবর্তীতে সেটার জন্য সরি বলবো আপনার কাছে নেক্সট ভিডিওতে। তো দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে কি মনে হয়, আমার কথাগুলো কি কোনো যুক্তি ছাড়া কথা ছিল? আমি কি একদমই বাজে কথা বলে ফেলেছি, নাকি আমার কথাগুলোর কোনো যুক্তি নাই? যদি মনে হয় যুক্তি আছে, তাহলে এখানে কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।